হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু গল্প কথা। আজকের এপিসোডে রয়েছে দুইটি ঘটনা এবং দুইটি ঘটনায় কিন্তু বেশ ভয়ের। তবে ঘটনায় যাওয়ার আগে বলতে চাই, যারা এখন অবধি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে গল্প কথার পাশে থাকো। আজকে দুটি ঘটনায় কিন্তু বাংলাদেশের বরিশালের ঘটনা। আমি যখন ঘটনা দুটি পড়ছিলাম আমার কিন্তু বেশ ভয় লাগছিল। আশা করছি তোমাদেরও আজকে দুটি ঘটনা বেশ ভয় লাগবে। ঘটনা যাওয়ার আগে বলতে চাই, যারা ফার্স্ট টাইম গল্প কথার ঘটনা শুনছো, লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। চলে যাব আজকের প্রথম ঘটনায়। আজকে যে প্রথম ঘটনাটি আছে লিখেছে সামিন। তিনি ঘটনাটি যেভাবে লিখেছে আমি ঘটনাটি ঠিক সেইভাবে বলছি। ঘটনাটি প্রায় 43 বছর আগে। আমার নানির কাছ থেকেই ঘটনাটি শুনেছি। আমার নানা আমাদের গ্রামে একটা স্কুলে হেডমাস্টার ছিলেন। ঘটনাটা অনেক আগের, তো তখন গ্রামে গঞ্জে বিদ্যুতের তেমন প্রচলন ছিল না। বেশিরভাগ মানুষই কুপি বা হেরিকেন ব্যবহার করত। নানা ভাই স্কুল থেকে মাঝে মাঝে ফিরতে দেরি হয়ে যেত। দেরি হয়ে গেলেও নি সেখানে নামাজ আদায় করে তারপর বাড়ির উদ্দেশ্যে রওনা করতেন। ওনার কাকা বিদেশ থেকে একটা টর্চ লাইট পাঠিয়েছিলেন। সেই টর্চের আলোয় মাঝে মাঝে হয়তো ওনার পথ চলার সম্বল। যেদিনের ঘটনা সেদিনও নানা একটু রাত করে বাড়ি ফিরছিলেন। রাস্তায় একটা পুরনো বট গাছ পড়ে। দিনের বেলাও জায়গাটা কেমন যেন অন্ধকার অন্ধকার থাকে। একটা জমাট বাঁধা বাতাস যেন পাক খায় ওখানে। তখন গ্রামে লোকজন বলতে বেশি মানুষ ছিল না। দেখা যেত পুরো গ্রাম মিলে হয়তো 200 জন মানুষ। তাই সবাই সবার সাথে চেনা জানা ছিল। যাই হোক, নানা সেই বটগাছের কাছাকাছি আসার সময় হঠাৎ দুটো ছায়া মূর্তির মতো দেখতে পান। অন্ধকারে হঠাৎ নাড়াচাড়া দেখে তিনি একটু চমকে যান। আস্তে আস্তে করে আলো ফেলে দেখার চেষ্টা করেন কাউকে দেখা যায় কিনা। আলো ফেলার খানিক আগেও যেখানে আওয়াজটা হয়েছিল, আলো ফেলতেই দেখলেন জায়গাটা ফাঁকা। তবে যেখানে আওয়াজ হয়েছিল সেখানে কিছু বটের শাখা নড়ছে। নানা জিজ্ঞাসা করেন ওখানে কেউ আছেন কিনা, কিন্তু কোনো সাড়া নেই। এবার নানা একটু সাহস নিয়ে বুকে দোয়া পড়ে ফু দিয়ে এগোতে থাকেন। খানিকটা পথ যাওয়ার পর ওনার ভয় আস্তে আস্তে কেটে যেতে লাগে। এরপর আর খানিকটা গেলেই বাড়ি। নানা দ্রুত পায়ে পথ চাললেন। হঠাৎ পেছনে কারো পায়ের আওয়াজ পাওয়া গেল। কে যেন পা হেঁচড়ে হেঁচড়ে হাঁটছেন। নানা ঘুরে পেছন দিকে টর্চ মারলেন। একটা লোক আসছে দূর থেকে। নানা হেরে গলায় ডাক দিলেন, কে বলে, কিন্তু কোনো উত্তর নেই। পা হেঁচড়ে হেঁচড়ে কেউ জানি এগিয়ে আসছে নানার দিকে। এদিকে নানাকে চমকে দিয়ে হঠাৎ সে মূর্তিটা বাতাসের বেগে সামনে আসতে লাগলো, যেন উড়ে আসছে। এবার নানা ভয় পেয়ে দৌড়াতে লাগাতে যাবেন। হঠাৎ খেয়াল করলেন মূর্তিটার চোখ এই অন্ধকারেও জল জল করছে, অনেকটা পশুর মতো। কিন্তু বলা বাহুল্য সে সময় ভাল্লুক জাতীয় কোনো পশু এমন করে পথ আগলে রাখত না। নানা প্রচণ্ড ভয় পেয়ে যায়। দ্রুত গতিতে মামা হাঁটতে থাকে। মামা মনে করে যে মামার ঠিক পা ঘেঁষে কেউ যেন এগিয়ে এসছে। নানা প্রচণ্ড ভয় পেয়ে যায়। নানা তখন দোয়া করতে থাকে। দোয়া করতে করতে নানা এগোতে থাকে। সামনে একটা মসজিদ ছিল। সেই মসজিদের সামনে গিয়ে নানা দেখে একজন মুরব্বি গোছের লোক সেখানে দাঁড়িয়ে আছে। নানা তাকে দেখে ঘটনাটা বলে। তখন নানাকে বলে, তুই আমার সাথে আয়, তোর কোনো ক্ষতি হবে না। তখন সেই মুরব্বি গোছের লোক নানাকে মসজিদে নিয়ে যায় এবং তারপরে নানা আর সেই ছায়ামূর্তিকে দেখতে পায়নি। এটাই ছিল ঘটনা। এরপরে নানার কিছুদিন জ্বর এসেছিল। তারপর কিছু ঝাড়ফুঁক করে নানার সেই জ্বর চলে যায়। আজকের কিন্তু প্রথম ঘটনাটি কিন্তু বেশ অদ্ভুত ছিল।
তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দাও। এবং যারা আজকে ফার্স্ট টাইম গল্প কথার ঘটনা শুনছো তাদেরকে বলবো, তোমরাও যদি গল্প কথায় ঘটনা পাঠাতে চাও কি করতে হবে, ডিসক্রিপশন বক্সে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, তোমরা সেখানে আমাকে ঘটনা লিখে পাঠিয়ে দাও। এবং যারা আমায় ঘটনা লিখে পাঠাচ্ছ তাদেরকে বলবো যে ঘটনাগুলি বাংলায় লিখে পাঠালে সুবিধা হয়, কারণ ইংলিশে তোমরা যদি লিখে পাঠাও অনেক ক্ষেত্রে প্রবলেম হয়। তাই রিকোয়েস্ট করবো তোমরা একটু কষ্ট করে ঘটনাগুলি যদি আমায় বাংলায় লিখে পাঠাও তাহলে আমায় পড়তে সুবিধা হয়। এবং বলে রাখি, যারা শেষ অবধি ঘটনা শুনছো লাইক আর কমেন্ট করতে ভুলো না, কারণ তোমরা যদি কমেন্ট করে তোমাদের মতামত না জানাও তাহলে কিন্তু আমাদের বুঝতে অনেকটাই অসুবিধা হয় তোমাদের ঘটনা কেমন লাগছে। তাই রিকোয়েস্ট করব তোমরা কমেন্ট করে তোমাদের মতামত জানাতে ভুলো না। চলে যাবো আজকের দ্বিতীয় ঘটনায়। আজকের দ্বিতীয় ঘটনাটাও কিন্তু বেশ ভয়ের। এবং বলে রাখি, গল্প কথা কিন্তু কোনো রকম কুসংস্কারকে প্রমোট করে না। আমরা ঘটনাগুলি শুধুমাত্র এন্টারটেনমেন্ট হিসেবে বলি। চলে যাচ্ছি দ্বিতীয় ঘটনায়। আজকের যে দ্বিতীয় ঘটনাটি আছে বিশাল থেকে লিখেছে হোসেন খান। তিনি ঘটনাটি যেভাবে লিখেছে আমি ঘটনাটি ঠিক সেইভাবে পড়ছি। ঘটনাটি একদম সত্যি ঘটনা, আপনাদের শেয়ার করতে চলেছি। আশা করি ঘটনাটি ভালো লাগবে। আর হ্যাঁ, ঘটনাটি কতটা ভয়ঙ্কর হবে জানি না, তবে যার সাথে ঘটে শুধু সেই জানে কতটা ভয়ঙ্কর। যাই হোক, ঘটনায় আসা যাক। ঘটনাটি ঘটেছে আমার এক বন্ধুর এক বড় ভাইয়ের সাথে। যেভাবে শুনেছি সেভাবেই লেখার চেষ্টা করছি। জীবনে এমন কিছু ঘটনা ঘটে যার ফলে মানুষের পক্ষে ভালো থাকা সম্ভব নয়। কিছু কিছু ঘটনা যা মানুষকে অনেক কিছু বিশ্বাস করতে বাধ্য করায়। আমি রাহান, আমার জীবনের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা যেটা কিনা আমার জীবনকে বদলে দিয়েছে। আমার বাসা ভোলাতে, কিন্তু আমি পড়ালেখার কারণে বরিশালে থাকা হয়। আমি সবেমাত্র এইচএসসি ফার্স্ট বছরের ছাত্র। ঘটনাটি ঘটে 2002 সালের ফেব্রুয়ারি মাসের 25 তারিখে। হঠাৎ জরুরি কোনো একটা কাজে বাসায় যাওয়ার প্রয়োজন হয়। আমার বাসা ভোলার একটি গ্রামে, জায়গাটির নাম সংক্ষিপ্ত কারণে বলা যাবে না। বরিশাল থেকে আমার বাসা ভোলা যেতে প্রায় 5 ঘন্টা লাগে। ওই দিন বরিশাল থেকে বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে সন্ধ্যে 7টায় পৌঁছে যাই। আর বরিশাল থেকে ভোলার শেষ লঞ্চ 5:30টায়। তাই যথারীতি গাড়িতে যাব বলে ভাবলাম। বরিশাল থেকে ভোলা যেতে ভেঙে যেতে হয়ে গাছগাছেন অবশ্যই জানাবেন। যাই হোক, শেষ গাড়ি ছিল 7:20, কিন্তু আমি বাসা থেকে বের হয়েছি 7:30টায়। আমি ভাবলাম অটো রিক্সা বা মোটরসাইকেল পেয়ে যাব। বাসে যেতে গেলে লাহারহাট যেতে হয় এবং লাহারহাট থেকে ফেরিতে প্রায় 2.5 ঘন্টা সময় লেগে যায়। এবং লাহারহাটের বাস বরিশালের নদীর ওপার থেকে ছাড়ে। ঘটনাটা ওইখান থেকেই শুরু। নদী পার হতে আমি নৌকায় উঠলাম। বলে রাখা ভালো, নদী পার হতে 3 টাকা ভাড়া লাগে। যথারীতি পকেট থেকে 5 টাকা বের করে দিলাম। কিন্তু নৌকার মাঝি বলল, বাবা, তোমার নৌকায় ভাড়া লাগবে না। আমি অবাক হয়ে বললাম, কেন চাচা? সবার কাছ থেকে ভাড়া রাখছেন, আমার থেকে রাখবেন না কেন? তিনি উত্তরে বলল, বাবা, আগের দিন তুমি আমাকে টাকা দিয়ে সাহায্য করেছিলে, আজ তার প্রতিদান দিচ্ছি। আমি অনেক জোরাজোরি করাতেও সে টাকাটা নিল না। আমি ব্যাপারটা স্বাভাবিকভাবে নিলাম। যাই হোক, নৌকা নদীর ওপারে চলে আসলো। আমি নৌকার পেছনে ছিলাম, তাই সবার শেষে নৌকা থেকে নেমেছিলাম। যেই নামতে যাব ঠিক তখনই মাঝি ডাক দিল, রাহান বাবা, সাবধানে যেও, সবসময় আল্লাহকে স্মরণ কইরো। বাবা, সাবধানে যেও। এমনভাবে বলতে থাকলো যেন সামনে আমার ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছে। এর মধ্যে সবচেয়ে অবাক করার বিষয় হলো, মাঝি আমার নামটা জানলো কিভাবে? যাই হোক, আমি ভাবতে ভাবতে নৌকা থেকে নামলাম। ঘাট থেকে বাস স্ট্যান্ড মাত্র 0.5 মিনিট। আমি যখন বাস স্ট্যান্ডে গেলাম তখন ঘড়িতে তাকিয়ে দেখলাম রাত 8টা বাজে।
বাস স্ট্যান্ডে বাস আছে ছাড়বে ঠিক 8:30টায়। যথারীতি গাড়িতে উঠলাম। গাড়িতে যাত্রী ছিল 15 জন। রাতের গাড়ি, এর জন্য হয়তো যাত্রী কম, মনে মনে ভাবতে থাকলাম। সামনের দিকে ড্রাইভারের ঠিক পেছনেই বসার পর মনে হলো আমি নৌকায় ছোট একটা ব্যাগ ফেলে রেখে এসেছি, তাতে আম্মুর অনেক মূল্যবান ওষুধ আছে। আমি ঘড়িতে দেখলাম 8:15 বাজে। গাড়ি ছাড়তে আরও 15 মিনিট। আমি আর দেরি না করে সোজা নৌকার উদ্দেশ্যে ঘাটে চলে গেলাম ব্যাগের সন্ধানে। অনেক খোঁজাখুঁজি করার পরও মাঝিকে পেলাম না। ঘড়ির দিকে তাকালাম, 8:28 বেজে গেছে। আর 2 মিনিটের মধ্যে গাড়ি ছেড়ে দেবে, যার কারণে ব্যাগের আশা ছেড়ে দিয়ে গাড়ির উদ্দেশ্যে চলে আসলাম। আমি আগেই গাড়ির সিটে গিয়ে তাকাতেই দেখলাম সেই ব্যাগটি আমার সিটের ওপর রাখা। আমি একটু অবাক হলাম, এটা কিভাবে সম্ভব যে ব্যাগ আমি 30 মিনিট আগে নৌকায় ফেলে আসলাম সেটা কিভাবে আসলো? এর উত্তর এখনো অজানা হয়ে গেল। যাই হোক, গাড়িতে বসে এটা ওটা ভাবতে রইলাম। গাড়িটি ছাড়ল 8:40-এ। সব কিছু ঠিকঠাক। বরিশাল থেকে লাহারাত যেতে 50 মিনিট লাগে। 10 মিনিটের পর কন্ট্রাক্টর যারা তারা ভাড়া কালেক্ট করা শুরু করলো এবং বাসের সামনে থেকে তারা ভাড়া কালেক্ট করা শুরু করে। ওই দিন সবার সামনের সিটের বাসার ওপর ঠিক পেছনের সিট থেকে ভাড়া কালেক্ট করতে শুরু করলো। ভাবলাম হয়তো কন্ট্রাক্টরের ভুল। সব ভাড়া ওঠানোর পর কন্ট্রাক্টর ড্রাইভারের পাশে এসে তার সাথে কথা বলতে থাকলো। আমি ডাকলাম, মামা ভাড়া নেন। কন্ট্রাক্টর বলল, আপনার ভাড়া দেওয়া লাগবে না মামা। আমি জানতে চাইলাম, কেন? সবার কাছ থেকে তো ভাড়া নিচ্ছেন, তাহলে আমারটা নেবেন না কেন? উত্তরে কন্ট্রাক্টর সেই মাঝির মতো একই উত্তর দিল, তুমি একদিন আমাকে টাকা দিয়ে সাহায্য করেছিলে, আজ আমি তার শোধ দিলাম। আমি এবার একটু ভয় পেলাম, তাই কথা আর না বাড়িয়ে চুপচাপ ভাবতে রইলাম কি হচ্ছে এসব আমার সাথে। লাহাটে পৌঁছাতে 9:30 বেজে গেল। তাকিয়ে দেখলাম ফেরি এখনো ঘাটে আসেনি। ঘাটে আসা মাত্র দেখলাম একটা চায়ের দোকান খোলা এবং আশপাশে একটা মাত্র চায়ের দোকান। আমি ভাবলাম হাতে এখনো সময় আছে, আমি চা খেয়ে নিই। যথারীতি চায়ের দোকানে গেলাম। দোকানদার অনেক বয়স্ক মানুষ, পাঞ্জাবি পরা, মুখে সাদা লম্বা দাড়ি। আমি কাছে যেতেই বলল, বাবা চা খাবা? পথে কোনো সমস্যা হয়নি তো? আমি বিস্মিত হয়ে বললাম, কোনো সমস্যা হয়নি চাচা, চা দেন। তিনি আমাকে নর্মাল কাচের গ্লাসে চা দিলেন। আমরা জানি দোকান সাধারণত চা কাপে দেওয়া হয় আর চায়ের কালারটা অস্বাভাবিক। যাই হোক, আমি চায়ের গ্লাসটা হাতে নিয়ে দোকান থেকে কিছুটা দূরে বসায় কল করে জানিয়ে দিলাম সব কিছু। বাসা থেকে দোয়া দরুদ পড়তে বলল। দোকানদারের চায়ের গ্লাসের কথা বলতে চাটা খেতে বারণ করলো, ফেলে দিতে বলল। কলটা কেটে আম্মুর কথা মতো চাটা ফেলে দিয়ে দোকানদারের কাছে গেলাম। দোকানদারের কাছে গিয়ে যা দেখলাম সেটাতে আমার সেন্সলেস হয়ে পড়ার মতো অবস্থা। গিয়ে দেখি ওখানে কোনো চায়ের দোকানে নেই, সব কিছু উধাও। চায়ের দোকান বলতে কিছুই নেই, শুধু ফাঁকা জায়গা। দোকানের পাশে একটা গাছ ছিল, ওইটা ঠিকই আছে। আমি হাতের দিকে তাকাতে দেখলাম গ্লাসটি হাতে ঠিকই ধরা। অনেক ভয় নিয়ে দৌড়ে কি করব কিছুই বুঝতে পারছিলাম না। এমন সময় একটা অ্যাম্বুলেন্সের শব্দে আমার কানে ভেসে আসতে লাগলো। যাই হোক, ঘাটে এসে দেখলাম একটা অ্যাম্বুলেন্স আসছে। আমি অ্যাম্বুলেন্সের দিকে এগিয়ে গেলাম। অ্যাম্বুলেন্স ড্রাইভারও তার সহকারী রয়েছে। তাদের সাথে কথা বলে জানলাম তারা ঢাকা থেকে রুগী নিয়ে আসছে। এখন তারা ফিরছেন এবং তারা পাশের গ্রামেই যাবে। আমি কিছুটা আশ্বস্ত হলাম এবং তাদের সাথে যাব ভাবলাম, কারণ রাত্রে গাড়ি পেতে ঝামেলা। যাই হোক, ঘাটে ফেরি চলে আসলো। অ্যাম্বুলেন্স যথারীতি ফেরিতে উঠল। ফেরিতে যানবাহন বলতে শুধু অ্যাম্বুলেন্স আর সাথে আমিষ বাদে 3 জন যাত্রী। ফেরা ছাড়ল 10:40 আমি অ্যাম্বুলেন্সে ব্যাগ রেখে বসলাম এবং ড্রাইভারের সাথে কথা বললাম। হঠাৎই ফেরিটা বন্ধ হয়ে গেল। আমরা ভাবলাম হয়তো যান্ত্রিক কোনো সমস্যা। ফেরির কি হয়েছে জানতে অ্যাম্বুলেন্স থেকে নামলাম। ফেরির ইঞ্জিনের কাছে গেলাম, দেখলাম
কেউ নেই। ইঞ্জিন মাস্টার বিচের কাছে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। আমরা সবাই জানি ফেরি ড্রাইভারের সিটটা একটু উপরে হয়। আমি সিঁড়ির কাছে যেতেই দেখি ফেরি চলতে শুরু করলো এবং একদম মাঝ নদীতে ফেরি। তারপর আমি সিঁড়ি বেয়ে ওপরে উঠতে রইলাম ড্রাইভারের সাথে কথা বলবো বলে। আমি সিঁড়ি বেয়ে ওপরে উঠে কি মনে করে নিচে চাকাতেই যা দেখলাম তা ভাবতে আমার এখনো গা শিউরে ওঠে। নিচে তাকিয়ে দেখি অ্যাম্বুলেন্স নেই এবং কোনো লোকও নেই, পুরো ফেরি ফাঁকা। এটা দেখা মাত্র আমি প্রচণ্ড ভয় পাই। কিছু না ভেবে আমি ড্রাইভারের দরজায় নক করি ড্রাইভারের সাথে ব্যাপারটা শেয়ার করার জন্য। দরজা ভেতর থেকে আটকানো ছিল। 2-3 বার নক করার পরও দরজা ভেতর থেকে খুলল না। সবচেয়ে অবাক করার বিষয় হলো ড্রাইভারের কেবিনে কোনো মানুষ নেই। ফেরি স্টিয়ারিং একা একা ডানে বামে ঘুরছে। এটা আমি দেখে নিজেকে ধরে রাখতে পারলাম না। সেন্সলেস হয়ে ওখানেই পড়ে যাই। যখন সেন্স ফেরে তখন দেখি আমি আমার নিজের বাসায় বিছানায় শুয়ে আছি। তখন বিকেল 4টে। আমি এইভাবে আসলাম জিজ্ঞাসা করতেই আব্বু আমি সব কিছু খুলে বলে। রাত 1টার দিকে বাসা থেকে বের হয়ে যাই এবং বাড়ি থেকে 5 কিলোমিটার দূরে বাস স্ট্যান্ডে রওনা দেয়। 2 কিলোমিটার পর আমার মোবাইল থেকে একটা কল আসে। কল রিসিভ করে জানতে পারে আমি একটা ফেরির ওপরে আছি এবং তারপর আমার বাড়ির লোক আমাকে ওখান থেকে বাড়িতে নিয়ে যায়। আমি আজও এই কথা ভাবি যে আমার সাথে সেদিন কি হয়েছিল। সত্যি অবাক লাগে। যার সাথে হয় ঘটনাগুলি সেই একমাত্র জানে। এটাই ছিল আমার জীবনে ঘটে যাওয়া একটা সত্যি অদ্ভুত ঘটনা। ঘটনাটাকে ভৌতিক বলবো নাকি অলৌকিক বলবো এটা আমার জানা নেই। আজকে কিন্তু দ্বিতীয় ঘটনাটা বেশ অদ্ভুত ছিল এবং আমি জানি যে বাংলাদেশে বিশেষ করে এরকম অনেক ঘটনাই ঘটে যেগুলো সত্যি খুব অদ্ভুত। যারা বাংলাদেশ থেকে শুনছো তাদেরকে বলবো তোমাদের জীবনে যদি এরকম কোনো ঘটনা থেকে থাকে অথবা তোমাদের ফ্যামিলি মেম্বারের জীবনে যদি এরকম অলৌকিক কোনো ঘটনা থেকে থাকে অবশ্যই কিন্তু গল্প কথায় লিখে পাঠাও। আমি জানি বাংলাদেশে এরকম ঘটনা অনেক আগে ঘটেছে, যখন বাংলাদেশে গ্রামগঞ্জ বেশি ছিল। এখন তো অনেক যানবাহন চলে এসেছে, এখন অন্যরকম হয়ে গেছে, বাংলাদেশ জমজমাটি হয়ে গেছে। তবে আগে শোনা যে এরকম ঘটনাকে অনেকে শোনা যেত। তাই বাংলাদেশে আমার যে বন্ধুরা আছো, যা ভাইরা আছো, তাদের রিকোয়েস্ট করবো তোমরা আমায় ঘটনা লিখে পাঠিয়ে দাও। এবং যারা ওয়েস্ট বেঙ্গল এবং ভারত থেকে শুনছো তাদেরকেও বলবো তোমাদের জীবনে যদি এরকম অলৌকিক বা ভৌতিক ঘটনা থেকে থাকে অবশ্যই গল্প কথায় লিখে পাঠাও। গল্প কথায় ঘটনা পাঠাতে হলে কী করতে হবে, ডিসক্রিপশন বক্সে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, তোমরা সেখানে ঘটনা লিখে পাঠিয়ে দাও। এবং বলে রাখি আমার যদি কোনো রকম উচ্চারণে প্রবলেম হয় তোমরা একটু ম্যানেজ করে নিও। আমি চেষ্টা করব সবসময় যাতে তোমাদেরকে ভালোভাবে ঘটনা শোনানোর। এবং যারা শেষ অবধি 2টি ঘটনা শুনেছো একটা রিকোয়েস্ট করবো লাইক আর কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের ঘটনা কেমন লাগলো। কারণ তোমরা যদি কমেন্ট করে না জানাও, তোমাদের মতামত যদি না জানাও, তাহলে কিন্তু আমি বুঝতে পারবো না তোমাদের ঘটনা কেমন লাগছে। তাই রিকোয়েস্ট করবো তোমরা তোমাদের মতামত কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। অনেক ধন্যবাদ আজকে 2টি ঘটনা শোনার জন্য। দেখা হচ্ছে সামনের দিন ঠিক রাত 10টায়।